হ্যালো দেয়ার, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের শিওর শট বাই ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শিওর শট আরও একটা ক্লাস নিব। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে স্পেশাল ইউজ, ঠিক আছে? তো স্পেশাল ইউজ খুবই সহজ একটা টাইপ। যারা একদমই কিছু পড়ো নাই তাদের জন্য যেরকম একটা সুযোগ পাস করার কিংবা মার্কস বাড়ানোর, আর যারা পড়ছো তাদের কাছে এটা এমন একটা জিনিস যেখানে ভুল করা যাবে না। সো আমি এখানে যে কয়টা টাইপ দেখাবো এইচএসসির জন্য মোর দেন এনাফ। এখানে যে তোমার 5 নাম্বার আসবে, টোটাল 10টা কোয়েশ্চেন আসবে, হোপফুলি এই টাইপের বাইরে আসবে না। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমার যেটা আছে, আচ্ছা রিমোটটা কোথায় একটু দেখো তো, রিমোটটা কোথায়? এক মিনিট আমি একটু দেখি স্লাইড চেঞ্জের রিমোটটা। আচ্ছা নাই, সমস্যা নাই, এটা ছাড়াই দেখি। প্রথমে ভাইয়া আমাদের এইটার একটা ওভারঅল তোমাদের কথাবার্তাগুলো বলি। ওই যে ছোট রিমোটটা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দেখো আমাদের কোয়েশ্চেনটা কিরকম থাকবে। এখানে একটা বক্স দেওয়া থাকবে এবং এই বক্স থেকে তোমাকে চয়েস করতে হবে। যেরকম হি অ্যাক্টস ড্যাশ ইউ আর রিচ সো নোবডি লাইকস হিম। তার মানে তোমার এখানে উত্তর করার জন্য কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সট মানে কি, কেন ব্যবহৃত হচ্ছে, কিসের জন্য ব্যবহৃত হচ্ছে, ব্যবহার করার উদ্দেশ্যটা কি সেটা আমার বুঝতে হবে এবং কনটেক্সট অনুসারে এখানে বেছে নিতে হবে। যেরকম আমরা বলতে পারি হি অ্যাক্টস অ্যাজ ইফ, বলতে পারি হি অ্যাক্টস, সে এমন ব্যবহার করে যে সে ধনী, এজন্য কেউ তাকে পছন্দ করে না। তো এখানে আমি তোমাদের একটা টিপস দিব যে অ্যাজ ইফ তো তুমি এখানে লিখলা ছোট্ট করে পরীক্ষার খাতায় একটা টিক চিহ্ন পেন্সিল দিয়ে দিয়ে রাখো। তার মানে তুমি বাকি 9টা যখন উত্তর করবা এদিকে আর তাকাবা না, এদিকে আর তাকাবা না, বাকিগুলা তুমি লিখবা, ঠিক আছে? তো এই কথাবার্তা। এটা কিন্তু 2018 সালে অনেকগুলো বোর্ডে আসছিল, খুবই সহজ একটা টপিক। তো চলো আমাদের প্রথম টাইপটা কি আছে দেখি। প্রথম টাইপটা আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো। দেখো বোর্ডে অনেক কোয়েশ্চেন আসছে, আমি এত কোয়েশ্চেন তুলি নাই, কয়েকটা কোয়েশ্চেন জাস্ট তুলছি দেখানোর জন্য। তো এটার ব্যবহার ক্ষেত্রটা কি, এটা আমাদের ব্যবহার ক্ষেত্রটা জানতে হবে। কোনো ব্যক্তির অবাস্তব বা আনরিয়েল চিন্তা, কোনো ব্যক্তি বা যে কোনো কিছুর তোমার অবাস্তব বা আনরিয়েল চিন্তা বা ধারণা প্রকাশ করার জন্য, অর্থাৎ যেটা দিয়ে আমার অবাস্তব কোনো কিছুকে বোঝাবে, অবাস্তব কিছুকে আমি প্রকাশ করব, এটা হইতে পারে আমার কোনো চিন্তা বা ধারণা, সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করব। এখন অ্যাজ ইফ অ্যাজ দো যে ব্যবহার করব, সব তো বুঝলাম ভাইয়া, স্ট্রাকচার কি? আচ্ছা দেখো স্ট্রাকচারটা খুব সহজ। এখানে আমার কি আছে বলো তো, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের টেন্সটা খেয়াল করো। আগের টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা আমাদের পাস্ট সিম্পল অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে, বাট আমাদের জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপাতত লাগবে না। আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করব। আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করব যে প্রেজেন্ট, এরপর একটা অ্যাজ ইফ অ্যাজ দো বসবে, তারপর আমাদের পাস্ট সিম্পল টেন্স বসবে। যেরকম হি টক্স অ্যাজ দো হি টট আস টেন্স, সে এমন ভাবে কথা বলে, বা টিটু টক্স, টিটু এমন ভাবে কথা বলে যে সে আমাদের টেন্স শিখাইছে। ভাইয়া দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, এখানে অ্যাজ দো আছে, এখানে তোমার কি থাকতে পারতো, অ্যাজ ইফ থাকতে পারতো। আচ্ছা বুঝলাম, এতটুকু অংশ কি আমার প্রেজেন্ট না? টক্স এস আছে, প্রেজেন্ট, তাহলে এতটুকু অংশ আমার কি হয়ে যাবে, এতটুকু অংশ আমার পাস্ট হয়ে যাবে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, স্পেশাল ইউজ বলো, এটা এক একটা যমজ ভাই। অর্থাৎ এগুলার হয়তো বা আসার ধরনটা ভিন্ন, বাট কনসেপ্টটা একই। এই জিনিসটাই তোমার রাইট ফর্ম অফ ভার্বে আসতে পারতো। এই জন্য কিন্তু আমি রাইট ফর্ম অফ ভার্বে এই রুলসটা পড়াইনি, কারণ আমারগুলো কম্প্যাক্ট ক্লাস, একটা করলে বাকিগুলা অটোমেটিকলি কাজ করে যেন, ঠিক আছে? সো চলো আমরা শুরু করে দিই। মাউনি এই লাইটটা অফ করে দিই। এই যে এইটা ধরো, এইটা যখন রাইট ফর্ম অফ ভার্বে আসবে, যখন রাইট ফর্ম অফ ভার্বে আসবে তখন কি হবে? হ্যাঁ এই পাশে একটু পড়তেছিল, এখন ঠিক আছে। ধরো রাইট ফর্ম অফ ভার্বে এই কোশ্চেনটা এভাবে আসবে যে টিটু, দেখো আমি তোমাদেরকে সম্পর্কটা বুঝাই কিভাবে কোশ্চেন আসবে। টক্স অ্যাজ দো হি টিচ আস ডট ডট ডট। তার মানে তোমার এখানে অ্যাজ দো আছে, অ্যাজ দোর পরে আমাদের এটা কি পাস্ট টেন্স হবে, তাহলে কি টিচটা কি হয়ে যাবে, টিচটা হয়ে যাবে টট। এটা আমার রাইট ফর্ম অফ ভার্বের সম্পর্ক, ঠিক আছে? এই সেম অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে তোমার কমপ্লিটিং সেন্টেন্সও আসতে পারে।
ধরো কমপ্লিটিং সেন্টেন্স, এটা কিন্তু কম্পিউটার সায়েন্স না, ঠিক আছে। টিটু টক্স অ্যাজ দো দিয়ে একটা গ্যাপ থাকবে, এই অংশটা পূরণ করতে হবে। তার মানে এই অংশে আমার এমন একটা কিছু বসাইতে হবে, অ্যাজ দোর পরে এই অংশে আমার এমন একটা কিছু বসাইতে হবে যেটা কি, যেটা অবাস্তব। টিটু এমন ভাবে কথা বলে যে সে আমাদের টেন্স শিখাইতো, তাহলে অ্যাজ দো হি টট আস ইংলিশ, তাহলে এখানে আমি একটা সেন্টেন্স লিখবো। তো এই সেন্টেন্সটা, সেন্টেন্স ঠিক বলাটা উচিত না, আমরা একটা ক্লজ লিখবো, আমরা একটা ক্লজ লিখবো, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে বুঝছো, স্পেশাল ইউজ, ধরো স্পেশাল ইউজ, স্পেশাল ইউজ রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স একই সুতায় গাঁথা, জাস্ট এক একটার ইউজ এক এক রকম, এক একটা এক এক কনটেক্সটে ব্যবহৃত হয়। এই জিনিসটা যদি তুমি মাথায় নিতে পারো তোমার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যাবে। দেখো এরপরে স্ট্রাকচারটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এখন খুব একটা ইম্পর্টেন্ট না, বাট দিনাজপুর বোর্ড বা অন্যান্য বোর্ড যারা আছে, কুমিল্লা বোর্ড, তাদের জন্য যদি কোনো সময় চলে আসে এই জন্যই দেওয়া। ধরো এখানে আমি কিন্তু বারবার বলছি এটা কি টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স। ধরো এখানে প্রেজেন্ট নাই, এখানে আছে হচ্ছে পাস্ট টেন্স, এটা আছে পাস্ট টেন্স, তারপরে আছে হচ্ছে অ্যাজ ইফ, তারপরে হচ্ছে আমাদের যেটা হবে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াসটা ইউজ করা যায়, বাট আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করি পাস্ট পারফেক্ট। তাহলে কি এটা হবে পাস্ট পারফেক্ট, এই পাশেরটা কি হবে পাস্ট পারফেক্ট। তাহলে এইটা যদি ভাই আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়, এইটা যদি আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে কি পাস্ট পারফেক্ট টেন্স অবশ্যই হ্যাড হবে, তাহলে কি হ্যাড হ্যাপেন্ড, হ্যাড হ্যাপেন্ড। ক্লিয়ার? হোপফুলি তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে ক্লিয়ার ব্যাপারগুলো। চলো আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই, হ্যাড বেটার। এখান থেকে একটা কোশ্চেন আসবেই, লিখে রাখো। এখান থেকে কি বলো তো ভাইয়া, একটা কোশ্চেন আসবেই। দেখো এখানে অনেক কোশ্চেন আছে, পরে সলভ করব। এইটার হ্যাড বেটারের অর্থ কি? হ্যাড বেটার মূলত একটা সাজেশন দেয়া বোঝায়, যে এটা করা ভালো বা এটা করা উচিত, মানে তোমার একটা সাজেশন দেওয়া বোঝায়। হ্যাড বেটারটা তোমার কি বোঝায়, এটা করা ভালো বা এটা করা উচিত, একটা সাজেশন দেওয়া বোঝায়। এটার ব্যবহার ক্ষেত্রটা কি, কোনো ব্যক্তিকে উপদেশ কিংবা পরামর্শ দেওয়ার জন্য, কোনো ব্যক্তিকে উপদেশ কিংবা পরামর্শ দেওয়ার জন্য আমরা হ্যাড বেটার ব্যবহার করি। অর্থাৎ আমি যখন কোনো ব্যক্তিকে উপদেশ দিব কিংবা পরামর্শ দিব যে আপনার এটা করা উচিত, ঔচিত্য অর্থে, অথবা আপনার এটা করলে ভালো, এরকম যখন কোনো উপদেশ দিব তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব আচ্ছা আমরা বোর্ড কোয়েশ্চেন সলভের মাধ্যমে দেখি। দেখো ফায়াজ সিমস টু বি উইক, ফায়াজকে দেখে মনে হচ্ছে সে দুর্বল। হি কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর, তার মানে তোমার ফায়াজকে দেখে মনে হচ্ছে সে দুর্বল। এখন তুমি তাকে একটা সাজেশন দিচ্ছ বা তুমি তাকে একটা উপদেশ দিচ্ছ, আচ্ছা তার মনে একটা ভালো ডাক্তার দেখানো উচিত, তার মনে একটা ভালো ডাক্তার দেখানো উচিত। তাহলে এখানে উচিত অর্থে বা এটা করা ভালো, এই অর্থে কিন্তু আমরা বসাইতে পারি হ্যাড বেটার, আমরা বসাইতে পারি কি হ্যাড বেটার। ওকে, তারপরে আসো ইট মে রেইন টুডে, ইউ লিভ আর্লিয়ার। বোর্ড কোশ্চেন 2018-তে আসছে, আজকে বৃষ্টি হইতে পারে। এখন তাকে ধরো তোমার বাসায় তোমার একটা ফ্রেন্ড আসছে, তুমি তাকে বলতেছো আজকে বৃষ্টি হইতে পারে দোস্ত, তোমার মনে হয় আগে বেরিয়ে যাওয়াই ভালো বা তোমার আগেই বেরিয়ে যাওয়া উচিত আমার বাসা থেকে। তাহলে তুমি একটা সাজেশন দিচ্ছ বা তুমি একটা অ্যাডভাইস দিচ্ছ। তুমি কি দিচ্ছ, তুমি হয়তো বা একটা সাজেশন দিচ্ছ বা তুমি একটা অ্যাডভাইস দিচ্ছ। এরকম সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার অর্থে আমরা কি বসাই, আমরা বসাই হ্যাড বেটার। তাহলে কি ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, ঠিক আছে, এগুলো পারবা। তো চলো আমরা সামনে যাই। সামনে আমাদের হ্যাড বেটারের স্ট্রাকচার আছে। এতক্ষণ তো বুঝতেই পারছো হ্যাড বেটারের পরে কি বসে, হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম বসে। এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের একটা উদাহরণ, যে ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। ওই যে আগের এক্সাম্পলটা, ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। তাইলে ভাই এই যে কনসাল্ট যে শব্দটা আমি বসাইছি, এটা কি ভার্বের বেস ফর্ম বসাইছি, তাই না? চলো সামনে আগে। ওকে, এই যে ইউ হ্যাড বেটার লিভ or you will miss the train, এটাই তোমার রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে আসবে জানো? এই যে you had better leave, লিভটা কি লিভই থাকতেছে, রাইট ফর্ম অফ ভার্বে কি লিভটা লিভই থাকতেছে। ওকে, ক্লিয়ার তোমরা? চলো এখন আমরা উড রেডারে যাই। উড রেডারের মানেটা হচ্ছে বরং বা একটু বেশিই পছন্দ করা। ধরো দুইটা ব্যক্তি বস্তু, যে কোনো কিছুর মধ্যে দুইটা ব্যক্তি বস্তু, দুইটা জিনিস বা যে কোনো কিছুর ক্ষেত্রে দুইটা সত্তা,
দুইটা সত্তার যে কোনো দুইটা জিনিসের মধ্যে তুমি একটা জিনিসকে একটু বেশিই পছন্দ করো, একটু বেশিই পছন্দ করো, এরকম যখন একটা জিনিস একটু বেশিই পছন্দ করো এরকম বোঝাইতে আমাদের উড রেদার ব্যবহৃত হয়। তার মানে কি দুইটা সত্তার মধ্যে একটাকে একটু বেশিই পছন্দ করতেছো, এজন্য আমরা কি ব্যবহার করতেছি, আমরা উড রেদার ব্যবহার করতেছি। তো এটার গঠনটা কি, উড রেদারের পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কি হ্যাড বেটারের পরেও কি ভার্বের বেস ফর্ম বসছে। এখন উড রেদারের পরেও কি বসবে, উড রেদারের পরেও আমার ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। তারপর আমরা কিছু एग्जांपल দেখি। I would rather take apples than bananas। দেখো এখানে আপেল একটা জিনিস এক নাম্বার, বানানা আরেকটা জিনিস। এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটাকে বেশি পছন্দ করতেছো তুমি, এই দুইটা জিনিসের মধ্যে তুমি আপেলকে একটু বেশি পছন্দ করতেছো, আপেলকে একটু বেশি প্রিফারেন্স দিচ্ছ, তাহলে কি I would rather take apple than bananas। তারপর দেখো I would rather go there on Thursday than on Tuesday। তার মানে এই যে একটা থার্সডে আমার একটা সত্তা, টিউসডে একটা সত্তা, এই দুইটার মধ্যে আমি যে কোনো একটাকে নিব, থার্সডেকে আমি একটু বেশি পছন্দ করি, প্রিফারেন্স দিচ্ছি, তাহলে কি উড রেদার আমি এখানে ব্যবহার করতেছি কি প্রিফারেন্স দেওয়ার জন্য, প্রিফারেন্স দেওয়ার জন্য আমি হচ্ছে ব্যবহার করতেছি। হোপফুলি তোমরা উড রেদারের ব্যবহারটা বুঝে ফেলছো। এখন আমরা কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করি। আজকে কিন্তু সব বোর্ড কোয়েশ্চেনগুলো হচ্ছে টাইপ ওয়াইজ, প্রত্যেকটা টাইপ ওয়াইজ, এক্সট্রা তোমার প্র্যাকটিস তোমার নিজের করতে হবে। উই পে এ ভিজিট টু কক্সবাজার দেন ইন সুন্দরবনস। ভাই দেখো দুইটা এন্টিটির মধ্যে তুলনা করা হচ্ছে, কক্সবাজার আরেকটা কি সুন্দরবন, কক্সবাজার আরেকটা কি সুন্দরবন, একটা হচ্ছে কক্সবাজার আরেকটা হচ্ছে সুন্দরবন। তার মানে এইটা কি একটা এন্টিটি, এইটা আরেকটা এন্টিটি, এই দুইটা এন্টিটির মধ্যে কক্সবাজারকে একটু বেশি পছন্দ করতেছি, একটু বেশি পছন্দ করতেছি, তাহলে কি আমি এখানে কি বসাইতে পারি, আমি বসাইতে পারি উড রেদার, উড রেদার প্রিফারেন্স বোঝাইতে আমরা উড রেদার ব্যবহার করি। দেখো ওকে, উই ডেভেলপ আওয়ার হিউম্যানিটি একটা এন্টিটি, দেন অবজার্ভ হরতাল এন্ড স্ট্রাইক আরেকটা এন্টিটি, এন্ড দিয়ে যুক্ত দেখে একটা এন্টিটি, একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে এটা কাজ করতেছে। তাহলে এই দুইটার মধ্যে আমি হিউম্যানিটিকে কি বেশি প্রিফারেন্স দিচ্ছি, হিউম্যানিটিকে বেশি প্রিফারেন্স দিচ্ছি, যেহেতু হিউম্যানিটিকে বেশি প্রিফারেন্স দিচ্ছি তাহলে কি এখানে আমরা কি বলতে পারি, উই উড রেদার, উড রেদার। ঠিক আছে, আচ্ছা দেখো আরেকটা एग्जांपल দেখাই। সোমা লিভ ইন এ হোস্টেল দেন ইন হার রিলেটিভস হাউস। তার মানে এখানে তার হোস্টেল নিয়ে একটা কথা বলা হয়েছে আর হচ্ছে তার রিলেটিভ হাউস নিয়ে আরেকটা কথা বলা হয়েছে। তার মানে এক নাম্বার এন্টিটি, দুই নাম্বার এন্টিটি, সে এইটাকে বেশি প্রিফারেন্স দিচ্ছে, তাহলে কি এখানে হবে আমাদের উড রেদার। কি হবে, উড রেদার। হোপফুলি বুঝতে পারছো আর তোমাদের প্রবলেম হওয়ার কথা। চলো আমরা হচ্ছে এইটাতে যে এটা থেকে একটা কোশ্চেন আসবে, এক নাম্বার শিওর, এটা সবাই পারে যে বি বর্ন অথবা বর্ন মানে জন্মগ্রহণ করা। সো এটা থিওরিটা একটু পড়ে আসি। কোন ব্যক্তি প্রাণীর জন্মগ্রহণ করা বোঝাতে আমরা ইজ বর্ন, ওয়াজ বর্ন, ওয়্যার বর্ন, আর বর্ন এগুলা ইউজ করতে পারি। এখন বর্ন শব্দটা ব্যবহার আমাদের জানতে হবে। বর্ন শব্দটা সবসময় পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হবে। কারণ কি আমরা কি নিজেরা জন্মাইতে পারি না, আমাদেরকে জন্ম দেওয়া হয়। যেহেতু আমরা নিজেরা জন্মাইতে পারি না, আমাদের জন্ম দেওয়া হয়, তার মানে কি এখানে আমরা কি, আমরা এখানে রিসিভার, আমরা কিন্তু এখানে ডুয়ার না। তাই এখানে বর্ন শব্দটা আমি প্যাসিভ ভয়েসে ব্যবহার করতেছি। তার মানে কোনো ব্যক্তির জন্মস্থান তারিখ প্রকাশ করার জন্য ওয়াজ বর্ন, ওয়্যার বর্ন ব্যবহার করা যায়। যেরকম দেখো তোমাদের অনেকের প্রশ্ন থাকতেই পারতো যে ভাই আর বর্নটা কোথায় ব্যবহৃত হয়, কলেজে অনেকের কলেজে আসছে ভাই আর বর্ন তো ইউজ করতে পারি না। দেখো thousands of children born and dead every year। দেখো এখানে শত শত শিশু প্রতি বছর জন্মায় এবং মারা যায়। তার মানে আর বর্নটাও আমার এখানে কি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হচ্ছে। কারণ কি এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। যেহেতু একটা রেগুলার অ্যাক্টিভিটি বোঝাচ্ছে তাই কি হবে, প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। রেগুলার অ্যাক্টিভিটি বোঝাইতে কি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। সো চলো আমরা একটু এখন বোর্ড কোশ্চেনগুলো সলভ করে আসি। দেখো জসিমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট, হি ড্যাশ ইন আ ভিলেজ নেম তাম্বুলখানা, কি তাম্বুলখানা সরি ইন ফরিদপুর। তার মানে জসিমউদ্দিন তো আর একা জন্মায় নাই, তার জন্ম দেওয়া হয়েছে। তাহলে কি সে জন্মগ্রহণ করছে, ওয়াজ বর্ন।
ওকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। হি ডেড ইন 1920 ইন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। তার মানে তারও তো জন্ম দেওয়া হয়েছে, সে তো আর একা একা জন্মায় নেই, তাই কি ওয়াজ বর্ন। হোপফুলি এগুলা পারবা, এগুলা নিয়ে বেশি কথা বলার কিচ্ছু নেই। চলো এখন হচ্ছে আমাদের হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহারটা দেখে নিই। আমাদের টাইপ 5টা কি হ্যাভ টু এবং হ্যাজ টু। আচ্ছা, হ্যাজ টু অথবা হ্যাজ টু আমাদের কখন ব্যবহৃত হয়? কোনো কিছুর বাধ্যবাধকতা কিংবা নিশ্চয়তা, কোনো কিছুর বাধ্যবাধকতা কিংবা নিশ্চয়তা, কোনো কিছুর বাধ্যবাধকতা বা নিশ্চয়তা, অব্লিগেশন অথবা সার্টেনটিটি, অর্থাৎ কোনো কিছুর বাধ্যবাধকতা বোঝাইতে অথবা নিশ্চয়তা বোঝাইতে আমার কি বাধ্যবাধকতা এবং নিশ্চয়তা বোঝাইতে আমার কি ব্যবহৃত হয়? হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করা হয়, হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করা হয়। ধরো তোমরা ফ্রেন্ডরা মিলে একটা আড্ডা দিতেছো, হঠাৎ করে তুমি বললা সরি আই হ্যাভ টু গো নাও। তার মানে তোমার একটা তাড়া আছে এবং তুমি ওই তাড়াটার জন্য এখন বের হয়ে যেতে বাধ্য। তো এরকম যখন বাধ্যবাধকতার বোঝায় তখন আমরা হ্যাভ টু ব্যবহার করি। দেখো আমাদের বোর্ড কোয়েশ্চেন কি আসছে, মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আই ওয়াক আ লং ওয়ে টু মাই কলেজ। তার মানে আমার কলেজ থেকে আমার বাড়ি অনেক দূরে। ধরো এটা আমার বাড়ি, এটা আমার কলেজ, এই মাঝখানের ডিসটেন্সটা আমার কভার করতে হয়, আমি বাধ্য। এটা আমার একটা অব্লিগেটরি ওয়ার্ক, এখানে আমার একটা অব্লিগেশন আছে, তাহলে কি আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ। Deforestation is a matter of great concern. We dash take immediate steps against the cutting trees at random. তার মানে কি ডিফরেস্টেশনটা কি আমাদের একটা উদ্বেগের বিষয়, আমাদের কি গাছ কাটা বন্ধ করতে হবে, আমরা এটা বাধ্য। যেহেতু বাধ্যবাধকতা বোঝাচ্ছে তাহলে কি we have to take immediate steps against cutting down trees at random। ঠিক আছে, এরপরে লেট অ্যালোন, এখান থেকে একটা কোশ্চেন আসবে, সো লেট অ্যালোনটা আমরা আগে বুঝি। লেট অ্যালোন অর্থটা কি? লেট অ্যালোন অর্থটা হচ্ছে an impossible task। লেট অ্যালোন অর্থটা কি বলো তো ভাইয়া? লেট অ্যালোনটার অর্থ হচ্ছে an impossible task, মানে একটা অসম্ভব কাজকে বোঝাইতে আমার লেট অ্যালোন ব্যবহার করা হয়। ব্যবহার ক্ষেত্রটা কি? আসলে আমরা ব্যবহার ক্ষেত্রটা আগে দেখি। ধরো সামান্য একটা কাজ তুমি পারো না, সামান্য একটা কাজই তুমি পারো না, কিন্তু তুমি এর যে অধিকতর কঠিন কোন একটা কাজ তুমি প্রকাশ মানে করতে চাচ্ছ, মনোভাব পোষণ করতে চাচ্ছ, এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? লেট অ্যালোন। তার মানে নর্মাল একটা কাজই তুমি পারতেছো না, তুমি একটা নর্মাল কাজই পারতেছো না, কিন্তু তুমি তার চেয়ে কঠিন কোনো কাজ করতে চাচ্ছ, তুমি তার চেয়ে কঠিন কিছু বোঝাতে চাচ্ছ, সেই ক্ষেত্রে আমরা কি লেট অ্যালোন ব্যবহার করি। ধরো অলকা কান্ট এফোর্ড টু বাই এ সেলফোন, অলকা একটা সেলফোনই কিনতে পারে না। অলকা ধরো একটা সেলফোন 15,000 টাকা হইলেই পাওয়া যায়, সে কিনতে পারে না। ল্যাপটপ তো 30-এর নিচে পাওয়া যায় না, সে চাচ্ছে কি একটা ল্যাপটপ কিনতে, মানে সে 15,000 টাকা দামের একটা মোবাইল ফোনই কিনতে পারে না, কিন্তু সে চাচ্ছে একটা ল্যাপটপ কিনতে। এরকম ক্ষেত্রে আমাদের লেট অ্যালোন বসে। ধরো এই যে মারুফ ক্যানট আর্ন 50 মার্ক, মানে মারুফ 50 মার্কই পায় না, কিন্তু সে আশা করে এ প্লাসে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের হবে লেট অ্যালোন। এখন লেট অ্যালোন সংক্রান্ত ছোটখাটো কিছু জিনিস হচ্ছে দেখে নিই। অ্যাকচুয়ালি দেখো তো এখানে লেট অ্যালোন আমার দুইটা অবস্থার মধ্যে তুলনা করা হয়েছে না, যে আমি সেলফোনই কিনতে পারতেছি না, এটা আমার একটা অবস্থা, আমি কিনতে চাই কি ল্যাপটপ। তো এরকম আমাদের দুইটা অবস্থার মধ্যে তুলনা করা হয়, এক্ষেত্রে প্রথম অংশেই কষ্টসাধ্য কিছু, তার মানে সে একটা সেলফোনই কিনতে পারতেছে না, দ্বিতীয় অংশে তার জন্য ল্যাপটপ কেনাটা কি অসম্ভব। তো এরকম ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। এখন গ্রামাটিক্যাল কিছু নিয়ম আমরা একটু জেনে নেই লেট অ্যালোনের। লেট অ্যালোনের আগে যে টেন্স অথবা পার্টস অফ স্পিচ থাকে, লেট অ্যালোনের আগে যে টেন্স অথবা পার্টস অফ স্পিচ থাকে, পরের অংশে আমার একই টেন্স অথবা পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। তার মানে লেট অ্যালোনের পূর্বে যে টেন্স থাকে পরেও সেই টেন্স হয়, তার মানে কি প্যারালালিজম মেনে চলে। প্যারালালিজম তোমরা হচ্ছে ঢাবি অ্যাডমিশনের জন্য পড়বা, মেডিকেলও আমি দেখাবো, বাট কাজে লাগে না খুব একটা। তার মানে লেট অ্যালোনের আগে আমার যে টেন্স অথবা পার্টস অফ স্পিচ থাকবে, লেট অ্যালোনের পরেও সেই টেন্স অথবা পার্টস অফ স্পিচ থাকবে। আর লেট অ্যালোন যদি মাঝখানে হয়, এর আগে একটা কমা বসবে। দেখো একদম এক্সাম্পলটা দেখাই। লেট অ্যালোনটা কি আমার এই যে মাঝখানে আছে, যেহেতু মাঝখানে আছে এর আগে একটা কি বসাই দিছি? কমা। লেট অ্যালোনটারে বাক্যের বাকি অংশ থেকে আলাদা করার জন্য আমি একটা কমা বসাইছি।
ঠিক আছে, এটা একটু জেনে রাখো, কারণ অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া কমা কমা করেন কেন না, পাঞ্চুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এখন হয়তো বা এইচএসসি দিতেছ গায়ে লাগতেছে না, বাট যখন বড় বড় এক্সামগুলোতে যাবা, আইএলটিএস যাবা, জিআরইতে যাবা, তখন দেখবো এই পাঞ্চুয়েশন নিয়ে কত রকমের খেলা আছে, বা অ্যাডভান্সড রাইটিং এ যাবা। দেখো দ্য বয় ক্যানট ওয়াক এ মাইল, কমা দিছি না কারণ কি লেট অ্যালোনটা বাক্যের মাঝখানে, তার মানে এই কেসটা কি লেট অ্যালোন যখন বাক্যের মাঝে, লেট অ্যালোন যখন বাক্যের মাঝে বসে, তার মানে কি মারুফ সে কি করতে পারে না, 1 মাইলে হাঁটতে পারে না, সে মাউন্ট এভারেস্টে উঠতে চায়। এই যে সেম কথা, সে 1 কিলোমিটার সাঁতার কাটতেই পারে না, সে চায় 10 কিলোমিটার সাঁতার কাটতে। খুব সহজ লেট অ্যালোনের ব্যবহার। চলো আমরা সামনেরটাতে যাই, এটা থেকেও একটা কোশ্চেন আসবে। আজকে যা করে দিয়েছি সবগুলো থেকেই কোশ্চেন আসবে, 2-1টা বাদ দিয়ে, হয়তো বা 13টা টাইপ করাবো, 13টা টাইপের থেকে 10টা থেকেই কোশ্চেন আসবে। তো হোয়াট ডু অথবা ডাস লুক লাইক, এটা শুনেই বুঝতে পারতেছো কোন একটা এন্টিটি, কোন একটা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, চরিত্র বা চেহারা দেখতে কেমন, কোন একটা কিছু দেখতে কেমন তা জানতে চাওয়ার জন্য, কোন একটা কিছু দেখতে কেমন তা জানতে চাওয়ার জন্য আমরা হোয়াট ডু অথবা ডাস লুক লাইক ব্যবহার করা হয়। এখন গঠনটা কি রকম ভাই, হোয়াট ডু অথবা ডাস এর পরে আমাদের কি ভার্ব 1 হবে। আসো আমরা দেখি, হোয়াট ডাস রিনা লুক লাইক, ধরো এতটুকু আমার নাই, এতটুকু আমার ধরো নাই, এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ। এখন তোমার কি করতে হবে ভাই, তোমার এটা কোশ্চেন দেওয়া আছে, তার মানে রিনা ড্যাশ, এরকম কোশ্চেনটা রিনা, হ্যাঁ পরের লাইনটা কি আছে, রিনা লুকস শর্ট, ডার্ক, প্রেটি, কেয়ারফুল লুকিং, তার মানে কি রিনা দেখতে কেমন, রিনা দেখতে কেমন সেটা নিয়ে আমার বর্ণনা করা হচ্ছে। তাহলে কি উপরের সেন্টেন্সটা আমার কি হবে বলো তো, হোয়াট ডাজ রিনা লুক লাইক, রিনা দেখতে কেমন, তার উত্তরটা কি, উত্তরটাই নিচের ফেস। তো আসো কিছু বোর্ড কোশ্চেন দেখি, কিছু বোর্ড কোশ্চেন দেখি, যে এই যে রানা বলতেছে হাই রবি ড্যাশ পিকক, রবি বলতেছে ইটস এ ভেরি নাইস বার্ড, ইটস নোস হাউ টু ড্যান্স। ঠিক আছে, ঢাকা বোর্ড 2017-তে আসছে। তার মানে এখানে দেখতে কেমন, দেখতে কেমন সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে দেখতে কেমন সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কি হবে, হোয়াট ডাজ লুক লাইক, তাহলে কি হাই রবি হোয়াট ডাজ এ পিকক লুক লাইক। ঠিক আছে, আচ্ছা মম, ডটার বলতেছে মম ড্যাশ অ্যান অ্যালবাট্রস, মাদার মাই ডিয়ার অ্যালবাট্রস ইজ এ ভেরি লার্জ হোয়াইট বার্ড। তার মানে কি এটা দিয়ে কি বোঝাচ্ছে, সে সে কি বলতো, সে দেখতে কেমন, সে দেখতে কেমন, যেহেতু দেখতে কেমন এটা বোঝাচ্ছে, যেহেতু দেখতে কেমন এটা বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, হোয়াট ডাজ অ্যান অ্যালবাট্রস লুক লাইক। খুবই কমন টাইপ, এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, চলো নেক্সট টাইপে যাই। এইটার সাথে তোমরা একটা জিনিস গুলায় ফেলো, সেটা হচ্ছে হোয়াট ইজ লাইক। হোয়াট ইজ লাইক আর হোয়াট ডাজ লুক লাইক অনেক স্টুডেন্ট গুলায় ফেলো, এই জন্য পাশাপাশি রাখা যাতে তোমরা গুলায় না ফেলো। এটার ব্যবহার ক্ষেত্রটা কি, কোনো কাজের অভিজ্ঞতা বা কাজটা করলে কেমন লাগে, কোনো কাজের অভিজ্ঞতা বা কাজটা করলে কেমন লাগে, মাথায় রাখো, কোনো কাজের অভিজ্ঞতা বা কাজটা করলে কেমন লাগে সেটা জানতে চাওয়ার জন্য হোয়াট ইজ লাইক বসে। তার মানে কোনো একটা কাজের কইরে তোমার এটার অভিজ্ঞতাটা কি হয়েছে, তোমার এক্সপিরিয়েন্সটা কি, বা তোমার ফিলিংটা কি, মেন কথা তোমার এক্সপিরিয়েন্স কি, তোমার ফিলিং কি। এরকম যখন তুমি কোনো কাজের এক্সপিরিয়েন্স কি বা ফিলিং কি জানতে চাও, তখন আমাদের হোয়াট ইজ লাইক বসে। ওকে, আসো এটা স্ট্রাকচারটা কি হবে দেখ, হোয়াট ইজ লাইকের পরে ভার্বের পরে কি আইএনজি হবে, হোয়াট ইজ লাইকের পর কি ভার্বের পরে আইএনজি হবে। এখান থেকে একটা জিনিস শিখতে পারো, আমরা এইটা পড়ে আসছি না, হোয়াট ডাজ, হোয়াট ডু অথবা ডাজ লুক লাইক, লুক লাইক, এরপর আমাদের কি হইছে বলতো, এরপর কিন্তু আমাদের ভার্ব 1 হইছে, ভার্বের বেস ফর্ম হইছে। তার মানে তুমি যদি ভাই একদমই মানে না বুঝো যে হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াট ইজ লাইকের মধ্যে পার্থক্য কি, তুমি দেখবা, তুমি কি দেখবা ভার্বের সাথে আইএনজি কোনটাতে যুক্ত আছে। তাহলে রিভার্স ইঞ্জিনিয়ারিং অনুসারে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে এর আগেরটা হবে হোয়াট ইজ লুক লাইক, আর ভার্ব 1 যদি থাকে তাহলে হোয়াট ডাজ অথবা হোয়াট ডু লুক লাইক। চোরা একটা বুদ্ধি বা কাজে লাগবে। দেখো হোয়াট ইজ লাইক সুইমিং ইন দ্য রিভার, তার মানে সাঁতার কাটার এক্সপিরিয়েন্স কি, এটা কি আছে আমার ভার্ব প্লাস আইএনজি। এখন তুমি ভাই কনফিউজড,
তুমি কনফিউজড যে তুমি কি উত্তর করবা, হোয়াট ডাজ লুক লাইক না হোয়াট ইজ লাইক করবা। তুমি হোয়াট ইজ লাইক করবা, কারণ কি ভার্বের সাথে আইএনজি আছে, তার আগে কি হবে, হোয়াট ইজ লাইক হবে। ঠিক আছে, আসো আরেকটা দেখি। হোয়াট ইজ লাইক লিভিং ইন দ্য কানাডা, ভার্বের সাথে আইএনজি আছে এবং কানাডায় বাস করার অভিজ্ঞতাটা জানতে চাইছে বা কানাডাতে থাকতে কেমন লাগে জানতে চাইছে, তাহলে কি হবে, হোয়াট ইজ লাইক লিভিং ইন কানাডা। ওকে, হোপফুলি বুঝতে পারছো। চলো আমি একটু ইচ্ছা করেই জোরে জোরে মানে স্পিডে বলতেছি, কারণ তোমরা স্পিড বাড়াই দেখবা যাতে তোমাদের কষ্ট করে আর স্পিডটা না বাড়ানো লাগে। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা থেকে কোশ্চেন এখানে না আসলেও রাইট ফর্ম অফ ভার্বে কোনো না কোনো জায়গায় আসবে। সো এটা আমরা একটু মাথায় রাখবো। তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটার মানে কি, এখনই কোনো একটা কাজ করার উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময় বা এখনই করা উচিত, এখনই কোনো একটা কিছু করার উপযুক্ত সময়, কিন্তু তুমি কাজটা করো নাই। এখনই কোনো একটা কাজ করার উপযুক্ত সময়, ধরো এখনই এইচএসসির জন্য অন্তত ভালোভাবে 2 বার রিভাইজ দেওয়া শেষ হয়ে, মানে রিভাইজ 2 বার শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তোমার হয় নাই। তো এরকম এখনই কোনো একটা কাজ করার উপযুক্ত সময়, যেরকম এখনই ওয়ান শট ক্লাসগুলো দেখার একদম উপযুক্ত সময়, এইভাবে কোনো ব্যক্তিকে যখন উপদেশ দিবা তখন আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। এর স্ট্রাকচার বা গঠনটা আমরা দেখি। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি ভার্বের পাস্ট ফর্ম হয়, তার মানে কি V2 হবে, অর্থাৎ ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর কি সাবজেক্ট প্লাস V2। যেরকম আসলে আমরা কিছু एग्जांपल দিই। ইট ইজ টাইম ইউ গট এ জব, তার মানে কি, এই যে ইট ইজ টাইম ইউ গট এ জব, এখনই উপযুক্ত সময় তোমার একটা চাকরি পাওয়ার, এখনই তোমার একটা চাকরি পাওয়ার উপযুক্ত সময়। তারপর কি, ইট ইজ হাই টাইম উই লার্ন বেটার ইংলিশ, তার মানে কি দেখছো এখানে কি ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম বসছে। ওকে, চলো সামনে আগে। এখন আমাদের যেটা আসছে এটা দিয়ে একটা কোশ্চেন আসবে, এটা ভাই আমার এত কিছু জানার কোনো দরকার নেই, বাট একটু বেসিকটা আমার জানতেই হবে যে ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা নিয়ে আমার একটা কোশ্চেন আসবে। যে দেয়ার বাক্যের শুরুতে বসেও সাবজেক্ট হিসেবে কাজ করে না, কিন্তু অন্য কোনো ওয়ার্ড ফ্রেজ বা ক্লসের কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসেবে বসে এবং যার অর্থ বাক্যে উচ্চ অবস্থায় থাকে তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। ভাই সংজ্ঞা পড়াই কিলাম জাস্ট বেসিকটা জানার জন্য। তার মানে ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার কি, যেটা বাক্যের শুরুতে বসবে কিন্তু সেটা ভাই কোনো সাবজেক্ট না, কিন্তু তার আশেপাশে যে ওয়ার্ড থাকবে, ফ্রেজ থাকবে, ক্লজ থাকবে, তাদের অর্থ প্রকাশ করতে সাহায্য করবে, তাদের অর্থটা প্রকাশ করতে সাহায্য করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনসেপ্টটা। আসলে আমরা দেখি এটা ভাই এমনিই পারবো, এটা আমার পড়ানোর কিছু নেই। দেখো, আর মেনি ম্যাঙ্গো ট্রি অ্যারাউন্ড হোম দে গিভ আস সুইট ম্যাঙ্গোস, তার মানে আমাদের চারপাশে অনেক কি আম গাছ আছে যেগুলো কি আমাদের মিষ্টি মিষ্টি আম দেয়, তাহলে কি দেয়ার হবে, তাহলে কি দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম দে গিভ আস সুইট ম্যাঙ্গোস। আচ্ছা, তারপর রাজশাহী বোর্ড 2017-তে একটা কোশ্চেন আসছে, লং অ্যাগো ড্যাশ লিভড এ ওয়ারিয়র নেমড কুবলা খান, হি ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ চেঙ্গিস খান। রাজশাহী বোর্ড 17-তে, তার মানে এখানে আমার কি হবে, দেয়ার হবে। এই ব্যবহার তো ভাই করানোর কিছু নেই, এটাও একটা ফাউ নাম্বার যে তোমাকে এমনি দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, তো এটার গঠনটা কি ভাই, দেয়ার এর পরে কি আমাদের ভার্ব বসতেছে, সাবজেক্ট এক্সটেনশন, এটা তোমরা সবাই জানো, এটা আমার দেখানোর কিচ্ছু নেই, যে দেয়ার ভার্ব বসছে, সাবজেক্ট এক্সটেনশন সবকিছুই বসছে, এগুলো আমরা পারি। ইট দিও ভাই আমার কিছু না, ইন্ট্রোডাক্টরি ইটও দেয়ারের মতো, যে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে না, কিন্তু তার আশেপাশে যে ওয়ার্ড ফ্রেজ বা ক্লজ বসে তার পরিপূরক অর্থ, অর্থাৎ তার অর্থটা প্রকাশ করার জন্য হেল্প করে। তাইলে ইট ইজ ভেরি হট টুডে, লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন, মানে লোডশেডিং আজকে তো এমনি অনেক গরম, লোডশেডিং এর কারণে সিচুয়েশনটা আরো খারাপ হচ্ছে। তাইলে এখানে দিতেছি ইট ইজ ভেরি হট টুডে, তারপরে is many years since we first met, how time does fly, তার মানে কি এখানে ইট হবে, it is many years since we met first, how time does fly। ওকে, আসো এখান থেকে আমাদের কোশ্চেন আসার পসিবিলিটি কম, বাট রাইট ফর্ম অফ ভার্ব বা কমপ্লিটিং সেন্টেন্সে চলে আসতেও পারে। সো উড ইউ মাইন্ডেডটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, উড ইউ মাইন্ড মানে হচ্ছে কোনো কিছু মনে করবেন না, উড ইউ মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করবেন না, একটা পোলাইট এক্সপ্রেশন আর কি। সাধারণত আমরা ভদ্রতার সাথে কাউকে অনুরোধ কিংবা অনুমতি গ্রহণ করার ক্ষেত্রে ভদ্রতার সাথে আমরা কাউকে কোন একটা রিকোয়েস্ট করতেছি, তার মানে আমি কাউকে পোলাইট রিকোয়েস্ট করতেছি,
বা পোলাইটলি কারো কাছ থেকে পারমিশন চাচ্ছি, অথবা আমি কি চাচ্ছি বলতো, আমি পোলাইটলি পারমিশন চাচ্ছি, পোলাইটলি রিকোয়েস্ট করতেছি অথবা পারমিশন চাচ্ছি, এরকম ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। তো স্ট্রাকচারটা কি হবে, উড ইউ মাইন্ডের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়, উড ইউ মাইন্ডের পরে ভার্ব থাকলে আমাদের তার সাথে আইএনজি যুক্ত হয়। এখন এই এক্সাম্পলটা আমরা একটু দেখি। হ্যাঁ, উড ইউ মাইন্ড স্পিকিং ইন দ্য ক্লাস, তার মানে তুমি কাউকে তুমি কাউকে অনুরোধ করতেছো, কিছু মনে না করলে আপনি কি ক্লাসে ইংলিশে কথা বলবেন, বা কিছু মনে না করলে আপনি কি ইংরেজিতে কথা বলবেন। এই যে কিছু মনে না করলে আমি এখানে কি করতেছি, পোলাইট রিকোয়েস্ট করতেছি, পোলাইট রিকোয়েস্ট প্লাস আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে কি এটা হয়ে যাবে আমাদের উড ইউ মাইন্ড, আমাদের হয়ে যাবে উড ইউ মাইন্ড। তারপর আছে উড ইউ মাইন্ড গিভিং মি ইউর পেন, আপনি কি আমার কলমটা, আপনি কি আপনার কলমটা আমাকে দিতে পারেন, তার মানে তুমি একটা পোলাইট রিকোয়েস্ট করতেছো। এক্ষেত্রে কি আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। এখন আসো উড ইউ মাইন্ডের আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করি। ধরো এই যে অনেক আগের একটা কোয়েশ্চেন সলভ করি, চিটাগাং বোর্ড 2016তে আসছিল, ঠিক আছে। ড্যাশ ইটিং সি ফিশ, আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট, তার মানে কিছু মনে না করলে আপনি কি সি ফিশ খাবেন, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ। আরেকটা জিনিস মাথায় রাখবো, এই যে ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে সেহেতু এটা কি আমাদের উড ইউ মাইন্ড হবে, ঠিক আছে। আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট। তারপর ধরো এই কোশ্চেনটাই সলভ করি। দেয়ার ইজ এ ফাউল স্মেল ইন দ্য রুম, খুব বাজে একটা রুমে গন্ধ। ওপেনিং দ্য ডোর, কুমিল্লা বোর্ড 2017তে। তাহলে কি এটা কিছু মনে না করলে কি আপনি দরজাটা খুলে দিবেন, জানালাটা খুলে দিবেন, তাহলে কি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, ঠিক আছে। হোপফুলি তোমাদের উড ইউ মাইন্ডেডটা বোঝা হয়ে গেছে। তারপর আসো আজকের দিনের লাস্ট লেস্ট আমরা করব টাইপ 13। আশা করি এগুলা যা করাচ্ছি এর বাইরে কিছু আসবে না। এখন লেস্টের মানেটা হয় বা পাঁচে যদি, কিচ্ছু বুঝলাম না ভাই, হয় কিংবা পাঁচে যদি মানে কি। আচ্ছা আসো আমরা ইউসেজটা দেখি, আমরা ইউসেজটা দেখলে ক্লিয়ার হব। এটা আমাদের টিপিক্যাল গ্রামার বইগুলোতে লেখা থাকে, কিন্তু আমাদের কাজে লাগবে হচ্ছে এইটা, একটা পসিবল ফিউচার, মানে সামনে ভবিষ্যতে কোনো একটা কিছু হতে পারে এর প্রস্তুতি বা সতর্কতা বোঝাতে। সামনে কোনো একটা কিছু হইতে পারে, ফিউচারে পসিবল ফিউচার, অর্থাৎ আমার সামনে কোনো একটা কিছু, ভবিষ্যতে সামনে কোনো একটা কিছু হইতে পারে, এটার আমি একটা প্রস্তুতি বা সতর্কতা বোঝাইতে আমরা সাধারণত লেস্ট ব্যবহার করি। এখন লেস্ট দিয়ে যদি দুইটা ক্লজ যুক্ত থাকে তাহলে এর পরবর্তী ক্লজে অক্সিলারি ভার্ব হিসেবে শুড অথবা মাইট বসে প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তার মানে পসিবল ফিউচারের প্রস্তুতি বা সতর্কতা বোঝাতেই কি আমরা কি ব্যবহার করি বলতো, আমরা ব্যবহার করি হচ্ছে লেস্ট। যেরকম ইউ স্টার্টেড লেট, তুমি দেরিতে শুরু করছো। নাও ইউ আর ওয়াকিং স্লোলি, তুমি দেরিতে শুরু করছো এবং তুমি কি অনেক আস্তে হাঁটতেছো। ওয়াক ফাস্ট ড্যাশ মিস দ্য বাস, তার মানে এখানে আমার কি হইতেছে, লেস্ট হইতেছে। আর কেন লেস্ট হবে ভাই, কেন লেস্ট হবে, দেখো এখানে তোমার দ্রুত হাঁটো অথবা তুমি বাসটা মিস করবা, তার মানে কি এইটা আমার কি একটা পসিবল ফিউচার, এটা আমার কি, এটা আমার একটা পসিবল ফিউচার, এটা আমার একটা পসিবল ফিউচার যে তুমি দ্রুত হাঁটো বা বাসটা মিস করতে পারো। যেহেতু দ্রুত হাঁটো নইলে বাসটা মিস করতে পারো, এরকম পসিবল ফিউচারের আমি একটা সতর্কতা দিচ্ছি, পসিবল ফিউচারের সতর্কতা দিচ্ছি, এজন্য আমি এখানে কি লেস্ট ব্যবহার করছি। দেখো কুমিল্লা বোর্ড 2017 আরেকটা কোশ্চেন সলভ করি। আই স এ বিয়ার কামিং টুয়ার্ডস হিম, আমি তার দিকে একটা ভাল্লুক আসতে দেখলাম। সো হি ক্লাইম্বড আপ এ ট্রি, দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম। দেখো এখানে কিন্তু মাইট আছে, এখানেও কিন্তু কি ছিল, ফ্রুট ছিল। ওকে, তার মানে সে গাছে উঠে গেল, নইলে বেয়ার তাকে অ্যাটাক করতে পারে। তার মানে কি এটা হচ্ছে আমার পসিবল ফিউচার, এটা হইলেও হইতে পারে। সো এরকম যখন হচ্ছে পসিবল ফিউচারের কোনো সতর্কতা বোঝায় তখন আমার কি বসে বলো তো, পসিবল ফিউচারের সতর্কতা বোঝাইতে আমার এখানে লেস্ট বসে, আমার লেস্ট বসে। বুঝতে পারছো? হোপফুলি তোমাদের আর কোনো প্রবলেম হবে না, আর কোনো প্রবলেম হবে না। এটা তো বুঝতেই পারছো, লেস্টের পরে কি সাবজেক্ট শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে কি শুড মিস দ্য ট্রেন, শুড বি লেট ইন দ্য ক্লাস। হোপফুলি বুঝতে পারছো।
আশা করি তোমাদের আর কারো কোনো প্রবলেম নেই। স্পেশাল ইউজ খুবই ছোট একটা টপিক ছিল, 35 মিনিটের মধ্যে পুরো ক্লাসটা শেষ করলাম। সো এতটুকু দেখলে এই 35 মিনিটেই তুমি 5 নাম্বার পাবা। সো আমার ক্লাসগুলো যদি ভালো লাগে, আমার যে গ্রুপটা আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, সেখানে জয়েন করো। তোমাদের নেক্সট কোন কোন ক্লাসগুলো লাগবে জানাও এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, এবং নেক্সট কোন টপিক চাও সেটা অবশ্যই কিন্তু জানাও। তাহলে ভালো থাকো সবাই, সবার সাথে দেখা হবে নেক্সট কোন একটা ক্লাসে।